বাদ ভাঙে উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এবারও এগিয়ে মেয়েরা। যশোরের সর্বোচ্চ 92 ভাগ, মোট জিপিএ 5, 1,82,000-এরও বেশি। অনেক অনেক ভালো লাগতেছে। আমরা দুইজনই গোল্ডেন এ প্লাস পেয়েছি। বন্ধুরা সবাই এই জায়গায় প্লাস পাইছে। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। গোল্ডেন পাইছে ও, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হয়েছি আমার বাবা পাস করতে। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার। তবে ছেলেরা কেন পিছিয়ে পড়ছে খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলে অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন, শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999-এর ফোনে বাকিদের রক্ষা, তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। খেলাপিতে যুক্ত থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবার একীভূত হচ্ছে সোনালী ব্যাংকে। দীর্ঘমেয়াদী ঋণের বিষয়ে কঠোর ব্যবস্থার ঘোষণা চেয়ারম্যানের। এবং মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। কর্মরত চীনে খুব একটা পরিবর্তন আসবে না পররাষ্ট্রনীতিতে। শুরুতেই জানাবো এসএসসি ও সমমানের ফল প্রকাশের খবর। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল পেয়ে বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। এবার পাশের হার 83.4%, আর শীর্ষে রয়েছে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবারও পাশের হার আর জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করতে ভোলেনি শিক্ষার্থীরা। এক দশকের লালিত স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার আনন্দে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের অনুভূতিটাও যেন ঢের বেশি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাপ্তির আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীদের ঢল নামে। নানা বাধা মারিয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেক অনেক ভালো লাগতেছে। আমি এক্সপেক্ট করিনি এত ভালো রেজাল্ট আসবে। ভাষায় আমি প্রকাশ করে বোঝাতে পারবো না, এরকম আনন্দ পেয়েছি। অর্জনে ছিল নিজের নিরলস প্রচেষ্টা, তবু পেছনের কারিগর বাবা মা আর শিক্ষকের অবদানকে তুলে ধরতে ভুলেননি আজকের মধ্যমণিরা। তাদের যে ডেডিকেশন ছিল আমাদের পেছনে, ইটস আনইম্যাজিনেবল। অনেক ভালো লাগতেছে, বাপ মাকে তো থ্যাংক ইউ। দিনটা ছিল মা দিবসের। কেউ কেউ বিশেষভাবে মাকে উৎসর্গ করেছে এই ফলাফল। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি। বাবা মা আর অভিভাবকরাও আপ্লুত সন্তানের অর্জনে। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। আমার সন্তান ভবিষ্যতে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। শুধু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, মানবিক মানুষ হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরও। দেশের জন্য ভালো কিছু করব, মানুষজন খুশি হবে, এটাই চাই। শিক্ষার্থীদের জানার আগ্রহ, পাশাপাশি শিক্ষকদের পাঠদানে আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। এবার ফলাফলে সারা দেশে পাশ করেছে 16,72,153 জন। পাশের হার 83.04%। পাশের শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন।
এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 20 লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। 10 বছর সাধনার পর হাতে এসেছে কাঙ্ক্ষিত ফল। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে অগ্রগামী কারিগর হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তবে পরীক্ষার ফলাফলে মেয়েদের চেয়েও কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই তিনি নিজে এই বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না সে বিষয়েও হতাশা প্রকাশ করেছেন সরকার প্রধান। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে গভীর সংকটে ফেলেছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যার সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা। গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন বক্তব্য দিয়েছেন। 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। শুরুতে 8 মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। মির্জা ফখরুল বলেন, 7 জানুয়ারি একতরফা নির্বাচন করে দেশের সংকট আরো গভীর করেছে আওয়ামী লীগ। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। শিক্ষা খাতকে দলীয়করণের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে সমমনা 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, দেশের চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে বিএনপি। এমনকি ডোনাল্ড লুর সফর নিয়েও দলটি উদ্ভট চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দেশের জনগণই রাষ্ট্র পরিচালনা,
রাজনীতিতে কথার পিঠে কথা আসে। রয়ে শোয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতেই হয়তো রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম। বক্তব্য যেন তার প্রমাণ দিলেন। মির্জা ফখরুলের এক একটি বক্তব্য ধরে ধরে উত্তর যেমন দিয়েছেন তেমন করেছেন পাল্টা প্রশ্ন। আমি জানতে চাই ফখরুল সাহেব কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায়, আর বিএনপি ভুগছে অদৃশ্য মানসিক ট্রমায়। বিএনপির সময় দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে তখন হাওয়া ভবন ছিল সরকারের সমান্তরাল। তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই স্বাভাবিক। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেবে। লুর সফর নিয়ে বিএনপিকে উদ্ভট চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। এখন বিএনপি হয়তো মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা, এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। আন্দোলনের শক্তি কমে গেলেও বিএনপি নেতাদের মিথ্যাচার কমেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শক্তি কমে এসেছে নেতাদের, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শেষ হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশ অধ্যায়। নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে লাগবে আরও কয়েক মাস। আর এর আগে পিটার হাসের মতো আর কোনো মার্কিন রাষ্ট্রদূত অভ্যন্তরীণ বিষয়ে এত হস্তক্ষেপের চেষ্টা করেননি। আর এতে কতটা সফল হলেন তিনি, নাকি ব্যর্থতা নিয়েই ফিরে যেতে হচ্ছে তাকেও? বিস্তারিত দেখব রিপোর্টে। শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশ অধ্যায়। এরই মধ্যে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্যাংশন ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ডেভিড মিলের নাম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সরকারের নানা পর্যায়ের শুনানি ও সিনেটে অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস। এই মিল এক সময় কাজ করতেন ঢাকার মার্কিন দূতাবাসেও। আসা যাক বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে। মার্শা ব্লুম বার্নিকাটের পর 2022 সালের মার্চে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসেন পিটার হাস। দায়িত্ব নেয়ার পর প্রথম কয়েক মাস স্বাভাবিক নিয়মে রুটিন কাজ করে গেছেন তিনি। তবে 2022 সালের ডিসেম্বর থেকে তাকে দেখা যায় দেশের আভ্যন্তরীণ নানা বিষয়ে নাক গলাতে। গেল বছরের 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা দিয়ে জানায়, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিকাশের অন্তরায় হবেন যারা, তারাই পড়বেন ভিসা নীতির আওতায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর আগ বাড়িয়ে পিটার হাস মন্তব্য করেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরাও পড়তে পারেন ভিসা নীতির আওতায়। পরে অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে পিটারের দাবির সত্যতা পাওয়া যায়নি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের হাসপাতালে লিফটে 45 মিনিট আটকে ছিলেন রোগী সহ 16 জন। চিৎকার চেঁচামেচি করেও রক্ষা হয়নি। শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন এক নারী রোগী। আর 999-এ ফোন দেয়ায় বাকিরা প্রাণে বাঁচলেও এখনও আতঙ্ক তাদের চোখে মুখে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে অব্যবস্থাপনার অভিযোগ ভুক্তভোগীদের, আর তদন্তের দোহাই দিয়েই দায় এড়ানোর চেষ্টা কর্তৃপক্ষের। হাসপাতালে এসেছিলেন সুস্থ হতে, চিকিৎসা শুরুর আগেই ফিরতে হলো নিথর দেহে। হাসপাতালের অব্যবস্থাপনার খেসারত দিলেন প্রাণ দিয়ে। রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন মমতাজ বেগম। 10টার দিকে তাকে সিসিইউতে পাঠানো হয়। 11 তলা থেকে 4র্থ তলায় নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এতে রোগীসহ 16 জন 45 মিনিট ধরে আটকে থাকে লিফটে। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কেউ একজন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। এর মধ্যে আটকে পড়া অনেকেই হুড়ুহুড়ি করে লিফটের উপরের অংশ ফাঁকা করে বের হন। ততক্ষণে শ্বাস বন্ধ হয়ে মারা যান মমতাজ বেগম। পরে পুলিশ এসে লিফটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ও অব্যবস্থাপনার কারণেই মৃত্যু। যদি 45 মিনিট এই কালক্ষেপণ না হইতো, রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। আমার মায়ের যদি ওই 3 মিনিট পরেই যে খুলছিল, তখন যদি এইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো ঠিক করে নাই, এইভাবে যদি বাইর করতো না, আমার মা কিন্তু মারা যাইতো না। 4 তলা থেকে
11 তলা পর্যন্ত আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি। দেখা যায় একটা দুর্ঘটনা ঘটছে, আমাদের জন্য আতঙ্ক। মর্মান্তিক এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেই দায় এড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে। বিষয়টা আসলে কি ছিল এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। যেহেতু তদন্ত কমিটি আমরা গঠন করেছি, জানা যাবে কি এই ধরনের দুঃখজনক ঘটনাটি কি জন্য ঘটেছে। এর আগে 3 মে একই হাসপাতালের 12 তলার একটি ফাঁকা দিয়ে নিচে পড়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। অন্তর্বাস ও কানে ডিভাইস বাইরে কন্ট্রোল রুম থেকে 10 মিনিটেই প্রশ্নের সব উত্তর সরবরাহ। অত্যাধুনিক পদ্ধতিতে চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ প্রত্যাশীদের টার্গেট করত এই চক্রটি। বিস্তারিত জানবো তোহাকান তামিমের রিপোর্টে। অন্তর্বাসে লুকিয়ে রাখা হতো মোবাইল সিম কার্ড ও রাউটার। কানে থাকতো ক্ষুদ্রাকৃতির বল। কলমের মতো চিকন ডিভাইসের মাধ্যমে কানে রাখা বলে দিত সংযোগ। নিয়োগ পরীক্ষার আগেই কেন্দ্রে থাকা চক্রের সদস্যরা প্রশ্নপত্রে ছবি তুলে পাঠিয়ে দিত মাস্টার কন্ট্রোল রুমে। সেখানে 5 মিনিটের মধ্যেই প্রশ্নের সমাধান করে কলিং সিস্টেমের মাধ্যমে উত্তর চলে যেত পরীক্ষার্থীর কানে। প্রশ্ন ফাঁস চক্রের 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রশ্নপত্র সলভার টিম মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে। টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তর্বাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে, শোনার পর সমানে এসে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। সময়ের সঙ্গে অপরাধীরা অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নিলেও ডিএমপির গোয়েন্দা প্রধান বলছেন, অপরাধের ধরন পরিবর্তন হলেও কেউ ছাড় পাবে না। অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না। কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সঙ্গে সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা এবং চেক করা। পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ সহ অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করাতে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। টেলিফোন করে। তোহাখান তামিম, সময় সংবাদ, ঢাকা। জোর করে একীভূত বা ফোর্স মার্জারের ভয়ে আগেই সোনালী ব্যাংকের সঙ্গে এক হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে একীভূত হওয়ার চুক্তি সই হয়। বিডিবিএল এর কোনো কর্মী চাকরি হারাবেন না, আর আমানতকারী যারা রয়েছে তাদের টাকাও সুরক্ষিত থাকার কথা জানিয়েছে দুই ব্যাংকের কর্তৃপক্ষ। দীর্ঘদিন সুশাসনের অভাব আর সীমাহীন খেলাপি ঋণে ডুবতে বসা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এবার মিলছে সোনালী ব্যাংকে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সই হয়েছে অধিগ্রহণ চুক্তি। পরে বিডিবিএল চেয়ারম্যান জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির 4টি সূচকের মধ্যে 3টি ইতিবাচক। সংকটে কেবল খেলাপি ঋণের বোঝা, আর তা কাটিয়ে উঠতে না পারায় এখন ভার দেয়া হচ্ছে সোনালী ব্যাংকে। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। যে ইন্ডিকেটরগুলো আছে, যে 4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। তা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই 32 বা 30% আছে, নট 41। এদিকে অধিগ্রহণ শেষে দীর্ঘমেয়াদী ঋণ বিতরণে আরো শক্ত অবস্থানে যাবে বলে জানান সোনালী ব্যাংকের চেয়ারম্যান। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। একীভূত হলেও ডিবিএল এর কর্মীদের চাকরি এবং আমানতকারীর টাকার ব্যাপারে আশ্বস্ত করেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী। এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা না, এটা 100% এনশিওরড। এর আগে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার ধারাবাহিক প্রক্রিয়ায় বেসরকারি পদ্মা ও এক্সিম ব্যাংকের পর সোনালী ও বিডিবিএল এর মধ্যে সমঝোতা চুক্তি সই হলো। যদিও পুরো অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরো প্রায় 2 বছর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে 10টি রাজ্যে 96টি আসনে। কেন্দ্রীয় ক্ষমতা ধরে রাখতে 4র্থ দফার ভোট গ্রহণকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি। 4র্থ দফার ভোটের আগেই সম্মুখ সমরে মোদি, কেজরিওয়াল, মমতার মতো শীর্ষ নেতৃত্ব। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছে সুব্রত আচার্য।
তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট সোমবার সকাল 7টায় শুরু হয়ে চলবে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে দেশটির 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার 4র্থ দফার ভোটের মধ্য দিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসেব বলছে 4র্থ দফার 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়েও বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ভূমিধসে অন্তত 34 জন মারা গেছেন, এতে আহত হয়েছেন 18 জন, এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও 16 জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় তানাহ দাতর অঞ্চলে ব্যাপক কাদা এসেছে, এতে 5টি মহকুমা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যায় 84টি আবাসন ইউনিট ও 16টি সেতু ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বকাপের আগে হুট করেই তাসকিনের ইনজুরিতে বিপাকে বিসিবি। এই পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ক্রিকেট বোর্ড। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে তাকে দেখানো হবে বিশেষজ্ঞ চিকিৎসক, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত লিটনের ব্যাটিং দেখে হতাশ হলেও তানজিদ মাহমুদুল্লাহকে নিয়ে স্তুতি ঝরল বোর্ড প্রধানের। আর আসন্ন বিশ্বকাপে দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন না পাপন। করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। শান্ত লিটন কবে কিভাবে রানে ফিরবে এ যেন কোটি টাকার প্রশ্ন। কোনো দাওয়াই কাজে লাগছে না, শেষ পর্যন্ত তাই দোয়াই ভরসা। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে দলের 2 অভিজ্ঞ ক্যাম্পেইনারের অফ ফর্ম সংশ্লিষ্ট সবারই চিন্তা বাড়িয়েছে। টপ অর্ডারের ব্যর্থতার জন্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলকে ভুগতে হয়েছে। ফরম্যাট ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে ড্রেসিং রুমে স্বস্তি নেই, সেটা স্পষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর কোচ অধিনায়কের সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট করেছেন দীর্ঘ বৈঠক। ফরম্যাটটা টি-20 বলেই হয়তো এই বিশ্বকাপ নিয়ে বিসিবিরও নেই কোনো উচ্চাশা। এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস, কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। টি-20তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে। সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি, এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। তানজিদ মাহমুদুল্লাহ, জাকেরদের ফর্ম কিছুটা স্বস্তি দিলেও নতুন করে চিন্তা বাড়িয়েছে তাসকিনের ইনজুরি। এই পেসারের চোট কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে দলকেও। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটাই ভালো হয়নি। বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই ক্যাপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা পাশের হার এগিয়ে মেয়েরা, যশোরে সর্বোচ্চ 92%। ছেলেরা কেন পিছিয়ে, খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। এবং গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন, শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999 ফোনে বাকিদের রক্ষা। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়ের।